আমি হচ্ছে ইন্ট্রোডাক্টরি। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তা আজকে হচ্ছে মূলত আমার ক্লাস না। আজকে হচ্ছে কি আসলে আদিবা আপুরি ক্লাস। কিন্তু সে হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্যামেরা অফ করে আছে। তো ক্লাসটা হচ্ছে কি সেই নিবে। এরকম আরো কয়েকটা ক্লাস হচ্ছে কি আগামী কয়েকদিনের মাঝে, লাইক আমাদের টিচার প্যানেলে যারা যারা আছে তারা হচ্ছে এরকম ধারাবাহিকভাবে একটা একটা ক্লাস নিবে। একটু ধৈর্য ধরতে হবে, 31 তারিখের আগে কয়েকটা ক্লাস পাওয়া যাবে। এছাড়াও আমাদের মূল কোর্সের কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা হচ্ছে কি সবার জন্য উন্মুক্ত রাখবো। তো সবাই হচ্ছে কি দেখে বুঝতে পারে। তো হচ্ছে কি আদিবা জাহান, আমরা হচ্ছে কি ক্লাসটা শুরু করতে পারি। প্রথমে একটু নিজের নাম পরিচয় দিলে আই থিঙ্ক সবার জন্য একটু সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি হচ্ছে কি ভিডিওটা অফ করতেছি। ওকে। হ্যাঁ, শুরু করো। হ্যালো, মেরি মাস্টার্সে সবাইকে আবার স্বাগতম। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনি হ্যালো। হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়ে হচ্ছে শুরু করলে বেটার। Recording in progress. আচ্ছা, আম, আমি হচ্ছে আজিবা জাহান। আমি ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, শুরু করলে হবে অ্যাকচুয়ালি, মানে পুরোটা সময় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে ওকে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা পড়বো বোটানি চ্যাপ্টার 2, কোষ বিভাজন বা সেল ডিভিশন, যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমি জানি খুবই সহজ, তোমাদের 8-এ ছিল, 9-10-এ ছিল। তো সেম চ্যাপ্টারটাই আমরা জাস্ট এখানে একটু ডিটেলসে পড়াশোনা করব। তো দেখো, কোষ বিভাজন জিনিসটা কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংখ্যার বৃদ্ধি করে থাকি। এখন এই সংখ্যার বৃদ্ধিটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে দেহের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধি বা দেহের স্বাভাবিক কোষের সংখ্যা বৃদ্ধি। আরেকটা হতে পারে আমাদের জনন কোষ ডিভিশন হয়ে সেখান থেকে আমাদের গ্যামেট সৃষ্টি। ঠিক আছে? আচ্ছা, দেখো, একটা কোষ সে কিভাবে তৈরি হয়। কোষ, আমাদের জীবনের প্রথম কোষের নাম হচ্ছে জাইগোট। জাইগোট কি? জাইগোট হচ্ছে মা থেকে আসা একটা শুক্রাণু, বাবা থেকে আসা একটা ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় জাইগোট। আচ্ছা, তাহলে আসো, যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোষ বা অপত্য কোষ তৈরি হয় তাকে আমরা বলতেছি কোষ বিভাজন। দেখো, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম কোষ বিভাজন কোন প্রাণীতে লক্ষ্য করা হয়। তাহলে তোমাদের উত্তর কি হবে? সামুদ্রিক স্যালামান্ডার। ঠিক আছে? আচ্ছা, এখন আসো হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড কোষ। এখন আমরা এখানে হ্যাপ্লয়েড বলতে কি বুঝি আর ডিপ্লয়েড বলতে কি বুঝি। হ্যাপ্লয়েড বলতে বোঝায় যেখানে আমার একটা সেট ক্রোমোসোম থাকে। ঠিক আছে? যে কোনো একটা সেট। আর ডিপ্লয়েড বলতে বোঝায় যে কোষে আমার দুই সেট ক্রোমোসোম উপস্থিত। আচ্ছা, তাহলে আমরা হ্যাপ্লয়েডটা কিভাবে লিখি? দেখো, আমি এখানে লিখে দেখাচ্ছি। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আমরা লিখি শুধু এন দিয়ে। আর ডিপ্লয়েড কিভাবে লিখি? ডিপ্লয়েড ডিপ্লয়েড লিখি আমরা 2n দিয়ে। এখন আসো কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস। আচ্ছা, প্রথমে আমরা যদি অ্যামাইটোসিস দেখি, অ্যামাইটোসিস বলতে কি বুঝি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, মানে এখানে আমার কোনো জটিল পর্যায় থাকবে না, একটা কোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস বা
প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে অ্যামাইটোসিসের অপর নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, এখন আসো এখানে কিভাবে কোষ বিভাজনটা হয়। প্রথমে একটা কোষ থাকে, সে কোষটা একটু বড় হয়, লম্বা হয়। লম্বা হওয়ার ফলে তার মাঝামাঝি জায়গায় একটা খাঁজের তৈরি হয়। সেই কাজ বরাবর কোষটা একটা সময় দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমার অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়া আমরা কোথায় কোথায় দেখতে পারি? দেখো, অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা যায় ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে। ব্যাকটেরিয়ার আমরা জানি ব্যাকটেরিয়ার জননকে বলা হয় বাইনারি ফিশন। বাইনারি ফিশন বা যেটা বাংলায় আমরা বলি দ্বিভাজন। এই ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াটাও কিন্তু অ্যামাইটোসিস। তোমরা কি বুঝতেছো? কন্টিনিউ কন্টিনিউ অ্যাকচুয়ালি ওকে একটু ওকে, ফাস্ট গেলে বেটার হয়। আই থিঙ্ক এগুলো জিনিস জানে ছেলেপেলেরা। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি মাইটোসিস। মাইটোসিসের অপর নাম কি? সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসে আমার দুইটা জিনিসের বিভাজন হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের যে বিভাজন তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তাকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। ঠিক আছে, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়? নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই কোষ বিভাজন, নিউক্লিয়াসের যে বিভাজনটা সেটা প্রথম দেখতে পান কে? স্লাইখার। আর ওয়াল্টার ফ্লেমিং প্রথম এই বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। তাহলে এখানে আমাদের দুইটা এমসিকিউ কিন্তু আছে। আচ্ছা, এখন আসো মাইটোসিস কোথায় ঘটে? সকল দৈহিক কোষে। ঠিক আছে, সকল দৈহিক কোষে এবং উদ্ভিদের যেসব জায়গাতে বৃদ্ধি হয়, যেমন শাখা প্রশাখা, মূল, হ্যাঁ, ক্যাম্বিয়াম ইত্যাদি জায়গায়। এছাড়াও জননাঙ্গের গঠন, আমরা কিন্তু এই জায়গাটাতে ভুল করি, যে জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিতেও মাইটোসিসের গুরুত্ব আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো কোষ চক্র বা ইন্টারফেস। কোষ চক্র ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে একটা মাইটোসিসের পরে বিশ্রামের সময়কাল। ঠিক আছে, একটা মাইটোসিসের পরে বিশ্রামের সময়কাল। তাহলে দেখো, সর্বপ্রথম এই কোষ চক্রটা আবিষ্কার করেন কে? হাওয়ার্ড ও ব্লেক। ঠিক আছে, দেখো কিছু কিছু কোষ আছে যারা অনেক দ্রুত বিভাজিত হয়, যেমন ভ্রূণ, মূল, ঠিক আছে, কাণ্ড। আর কিছু কিছু কোষ আছে যারা কখনোই বিভক্ত হয় না। এটা কিন্তু একটা এমসিকিউ। কোন কোন কোষ? পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ বা আরবিসি, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। আচ্ছা, কোষ চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করি, কি কি? এম ফেজ, আরেকটা হচ্ছে আমার ইন্টারফেস। ঠিক আছে, এই ইন্টারফেজের মধ্যে আবার তিনটা অংশ আছে, কি কি? জি1, এস আর জি2 দশা। এই পুরো সময়কাল লাগে হচ্ছে 90 থেকে 95, আর মাইটোসিসের জন্য লাগে মাত্র 5 থেকে 10 ভাগ। আচ্ছা, এই কি বলে, এই কোষ চক্রটা একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেখানে একটা প্রোটিন থাকে, নাম কি? স্লাইকিন সিডিকে। আচ্ছা, এখানে দেখো আরেকটা এমসিকিউ, যে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরাইথ্রোপয়েটিন তৈরি করে। আচ্ছা, এখন আসো ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে কোষের বিপাকীয় অবস্থা, যেই পর্যায়ে কোষটা পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। তাই ইন্টারফেজে অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, জি1 দশায় কি হয়? জি1 দশায় পরবর্তী কোষ বিভাজনে একটা কোষ অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, এখানে হচ্ছে আমার প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো সব তৈরি হয়ে যায়। এই সময়কাল কত? 30 থেকে 40%। আর যে কোষটা বিভাজিত হবে না, যেমন এই যে আমরা পড়ে আসলাম আরবিসি, তারপর পেশি কোষ, স্নায়ু কোষ, এরা কি হয়? এরা জি1 দশাতেই আটকা পড়ে যায়। এরপর আসা এস দশা। এস দশা মানে হচ্ছে সিনথেসিস। তাহলে এখানে কিসের সিনথেসিস হয়? এখানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। আচ্ছা, এরপর আসো জি2 দশা। জি2 দশাটা একদম আমার প্রস্তুতি পর্যায়ে, একদম শেষ পর্যায়টা।
এখানে কি হয়, এখানে হচ্ছে আমার এই যে একটা সেন্ট্রোসোম থেকে দুটা সেন্ট্রোসোমে পরিণত হয়, তারপর সেখান থেকে মাইক্রোটিউবিউল তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয়। এখানে একটা প্রোটিনের প্রয়োজন হয় যার নাম কি এমপিএফ, অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা, এটা সময়কাল কত? সময়কাল 10 থেকে 20 ভাগ। এখন আসো কোষচক্রের নিয়ন্ত্রক, এই জিনিসটা তুমি জাস্ট রিডিং দিবা, এখান থেকে পড়ানোর তেমন কিছু আসলে নাই। এখন আসো জীবকোষ ইন্টারফেসের গুরুত্ব, এগুলো এগুলো পড়ে নিবা। আচ্ছা, এখন আসো মাইটোসিস। মাইটোসিস আমি বলছি দুটো জিনিসের বিভাজন হয়, কিসের কিসের, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস এটার কি, এটার পর্যায়, পর্যায় কয়টা আছে? 5টা। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ শব্দের অর্থ কি? আদ্য পর্যায় বা প্রাথমিক পর্যায়। তাহলে এই পর্যায়ে মনে রাখবা সবকিছু কি হয়, কি হয়, মাইনাস হয়। মাইনাস হয়, মাইনাস হয় বলতে আমরা কি বুঝছি, এখানে আমাদের কোষে যে পানিগুলো থাকে সেই পানিগুলো শুষে নেয়, ফলে কোষটা ক্রমাগত সংকুচিত হতে থাকে। এই কোষের যে ক্রোমোজোম গুলো সেগুলো সংকুচিত হতে থাকে, এবং এরা কি হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার ইনভলভের বিলুপ্তি ঘটা শুরু হয়। এখানে মনে রাখবা সবকিছু কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, এখানে কি হয়, এখানে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়, যেটাকে আমরা বলি ক্রোমাটিড। আচ্ছা, এবং এখানে কি হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়। দেখছো সবকিছু কিন্তু শুরু হচ্ছে। এরপর সব প্রোমেটাফেজে, প্রোমেটাফেজে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে স্পিন্ডল তন্তু। এখানে আমার স্পিন্ডল তন্তুটা তৈরি হয়ে গেছে। এরপর কি হয়, এখানে হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়, ক্রোমোজোম একটু নাচানাচি করে, যাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। আচ্ছা, এটা কিন্তু একটা এমসিকিউ তে আসে যে ক্রোমোজোমীয় নৃত্য কোন ফেজে দেখা যায়। এরপর দেখো ক্রোমোজোম গুলো যে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয় সেই তন্তুটাকে বলতেছি আমরা ট্রাকশন ফাইবার। আচ্ছা, এরপর আসো, আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না। এরপর আসো মেটাফেজ। মেটাফেজের দিয়ে মনে রাখবা মোটা। মোটা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই সময়ে ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। আর এই মেটাফেজ পর্যায়ে কোষগুলো কি হয়, নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, বা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। কি বলতেছি? মেটাকাইনেসিস। আচ্ছা, এরপর আসো, এই পর্যায়ে কি হয়, ক্রোমোজোম গুলো অনেক বেশি কয়েল, হ্যাঁ কয়েলের মতো পেঁচায় পেঁচায় থাকে, যেটাকে আমরা বলতেছি সুপার কয়েলিং। আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, যে মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। তাহলে অপত্য সেন্ট্রোমিয়ার কখন তৈরি হয়? মেটাফেজ পর্যায়ে। এরপর আসো অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, চলন, ঠিক আছে, এনা, একটা গাড়ির নাম আছে এনা, এভাবে মনে রাখবা। যে অ্যানাফেজে আমার চলন হয়, কি হয় এখানে আমার, ওই যে সেন্ট্রোমিয়ার সহ যে বিভক্ত হলো সেই ক্রোমাটিড গুলো, অপত্য ক্রোমাটিড গুলো আহ কি হয়, মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করে। এবং এই চলনের সময় আমরা 4 রকমের আকৃতি দেখতে পাই। কি কি? ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। যখনই আমার ক্রোমোজোম গুলো, অপত্য ক্রোমোজোম গুলো মেরুতে যে পৌঁছায়, তখনই আমার অ্যানাফেজ পর্যায় শেষ হয়ে যায়। আচ্ছা, টেলোফেজ পর্যায়টা মনে রাখবা প্লাস দিয়ে। আমরা একটু আগে বলছিলাম যে প্রোফেজ পর্যায়টা হচ্ছে মাইনাস। তো টেলোফেজ পর্যায়ে কি হয়, টেলোফেজ পর্যায়ে আবার ওই যে যে পানিটা আম, বিয়োজিত হয়ে গেছিল সেই পানিটা আবার ফেরত আসে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার কি বলে, কোষগুলো আবার আম, ক্রমশ লম্বা হতে শুরু করে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে আমার নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটছিল, সেই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন গুলো ফেরত আসে। আচ্ছা, এরপর সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি হয়, কিছুই না, এখানে জাস্ট মাঝে মাঝে বড় বড় একটা খাঁজের মতো তৈরি হয়, হ্যাঁ। তারপর সেখান থেকে দুইটা সেল আলাদা হয়ে যায়। আচ্ছা, কোন কোন সেলে কি হয়, সাইটোকাইনেসিস হয় না, কিন্তু ক্যারিওকাইনেসিস চলতে থাকে। এই যে ক্যারিওকাইনেসিস চলতেছে, এটার কারণে কি হয়, অনেক নিউক্লিয়াস তৈরি হয়।
এই নিউক্লিয়াস তৈরি হওয়াকে আমরা বলতেছি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যে সমস্ত উদ্ভিদ কোষে এই ধরনের বিভাজন দেখা যায় তাকে আমরা বলি সিনোসাইটিক কোষ, এবং প্রাণী কোষে দেখা গেলে সেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। এটা একটা উদাহরণ হচ্ছে আমাদের ম্যালেরিয়ার পরজীবী। ঠিক আছে, প্রাণী কোষে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফালসিপারাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব এটা জাস্ট রিডিং দিবা, এখান থেকে এই পয়েন্টটা মনে রাখবা যে জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ কেন জানি জনন কোষ শুনলে আমাদের হচ্ছে মিওসিসের সাথে একটা সম্পর্ক চলে আসে। আচ্ছা, এরপর আসো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি হয় এখানে। এখানে হচ্ছে আমাদের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে। কেন? কারণ হচ্ছে এখানে P53 নামক একটা প্রোটিন থাকে, যেটা হচ্ছে আমার কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা পালন করে, এবং এই ডিফেক্টিভ P53 এর কারণে কোষ চক্র কি হয়, নিয়ন্ত্রণ হারায় ফেলে। নিয়ন্ত্রণ হারায় ফেলে সেখানে অনেক গ্রোথ তৈরি হয়, সেটাকে আমরা বলি টিউমার। এই টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলতেছি আমরা অনকোজেনেসিস, এবং যেই জিনের কারণে এই টিউমার তৈরি হচ্ছে তাকে আমরা বলতেছি অনকোজিন। আচ্ছা, আবার দেখো যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তাকে আমরা বলতেছি মিউটাজিন। মিউটাজিন গুলোই কার্সিনোজেনিক। আচ্ছা, আর টিউমার কি হয়, একটা জায়গায় কিন্তু স্থির থাকে না, এটা হচ্ছে দেহের বিভিন্ন জায়গাতে ছড়াতে পারে। এই যে টিউমার ছড়াচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি মেটাস্টেসিস। ওকে, এরপরে আসো কোষের মৃত্যু। কোষের দুই উপায়ে মৃত্যু ঘটে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এটা মনে রাখবা কিভাবে, সুসাইড। হ্যাঁ, সুসাইড। আরেকটা হচ্ছে অকাল মৃত্যু। তাহলে অকাল মৃত্যু কেন হয়, পুষ্টির অভাব হলে বা বিষাক্ত দ্রব্যের কারণে, এটা হচ্ছে নেক্রোসিস। আর সুসাইড যেটা সেটা হচ্ছে কি আমাদের অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে আমাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমাদের ডিএনএ তে যে জিন গুলো আছে তারা হচ্ছে অ্যাপোপ্টোসিস কে নিয়ন্ত্রণ করে। এরপর আসো অ্যামাইটোসিস, মাইটোসিস মন্তব্য, এটা হচ্ছে তোমরা রিডিং দিবা। এরপর আসো মিওসিস। আচ্ছা, তাহলে মিওসিসটাই কিন্তু আমাদের লাস্ট টপিক আজকে। মেয়োসিসের অপর নাম কি? মেয়োসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে এখানে কি হয়, এখানে কিন্তু নিউক্লিয়াসের একবার, সরি, নিউক্লিয়াসের দুইবার এবং ক্রোমোজোমের একবার বিভক্তি ঘটে। এই ফলে কি হয়, নিউক্লিয়াসটা চার ভাগে বিভক্ত হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন আসো মেয়োসিস প্রক্রিয়াতে আমার চারটা অপত্য কোষ তৈরি হয়। ও- আচ্ছা, প্রথমে দেখো এখানে নামকরণ গুলো লেখা আছে, যে স্ট্রাসবার্গার পুষ্পক উদ্ভিদের জনন কোষের প্রথম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্মার ও মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করেন। তারপর হচ্ছে বোভেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে, হ্যাঁ, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া লক্ষ্য করেন। আচ্ছা, এখন দেখো মিওসিস কোথায় সংঘটিত হয়। মিওসিস সর্বদা মাতৃকোষে সংঘটিত হয়। আচ্ছা, এখন দেখো যারা হ্যাপ্লয়েড জীব, হ্যাঁ, তাদের কিন্তু জাইগোটে মিয়োসিস হয়। কেন? কারণ হ্যাপ্লয়েড জীবে গ্যামেট এন আর হচ্ছে এন মিলে হচ্ছে টুয়েন তৈরি করে, তাহলে ওদের টুয়েন হচ্ছে জাইগোট। কিন্তু ওরা তো হ্যাপ্লয়েড জীব, এর জন্য ওদের জাইগোটে মিয়োসিস হয়। আর উন্নত শ্রেণীর মানে যারা ডিপ্লয়েড উদ্ভিদ বা ডিপ্লয়েড প্রাণী, তাদের হচ্ছে গ্যামেটে বা জনন কোষে গ্যামেট সৃষ্টিকালে আমার হচ্ছে মেয়োসিস হচ্ছে। এখন দেখো মেয়োসিসকে আমরা তিনটা নামে নামকরণ করতে পারি, কি কি? টার্মিনাল। টার্মিনাল কাকে বলে? নর্মালি হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, হ্যাঁ, সেখানে যে মেয়োসিসটা হয় তাকে আমরা বলতেছি টার্মিনাল। তারপর দেখো স্পোরে যে মেয়োসিসটা হয়, হ্যাঁ, স্পোরে মেয়োসিসটা হলে আমি তাকে স্পোরিক বলি। আর যেই জাইগোটে বলছিলাম একটু আগে যে জাইগোটেও মেয়োসিস হতে পারে হ্যাপ্লয়েড শ্রেণীর উদ্ভিদে, তাহলে তাকে আমরা বলতেছি কি, জাইগোটিক মেয়োসিস। আচ্ছা, এখন আসো আমরা চলে যাচ্ছি মিয়োসিসের বৈশিষ্ট্য। এখানে খুব সহজ জিনিসপাতি, যে জনন মাতৃকোষে হয়, নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়, ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তারপর হচ্ছে প্রোফেজ অনেক লম্বা একটা পর্যায়, এবং এখানে পাঁচটা পর্যায় আছে। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্স সৃষ্টি করে। আচ্ছা, মিয়োসিস কিন্তু দুই রকম, কি কি? মিয়োসিস ওয়ান, মিয়োসিস টু। আসলে মিয়োসিস ওয়ানটাই হচ্ছে আসল মিয়োসিস, বা যেখানে আমার ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। আর মিয়োসিস টুটা হচ্ছে মাইটোসিসের মতো।
আচ্ছা, তাহলে এখানে একটু ফ্লো চার্ট আছে, দেখে নিবা। এখন আসো মেয়োসিসের পর্যায়ে, চারটা পর্যায়ে আছে। কি কি? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এখন এখানে প্রোফেজ 1-এ আমার কি আছে? পাঁচটা দীর্ঘ উপপর্যায় আছে। কি কি? প্রথম উপপর্যায়টা হচ্ছে আমার লেপটোটিন। লেপটোটিন শব্দের অর্থ চিকন। তাহলে এখানে কি হয়? এখানে হচ্ছে ওই যে প্রোফেসে যেটা হয় মূলত, যে জল বিয়োজন হয়, হ্যাঁ, জলটা কিন্তু মাইনাস হচ্ছে। তাহলে জল বিয়োজনের ফলে এখানে হচ্ছে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে একটু মোটা হতে থাকে এবং রং ধারণ ক্ষমতা অর্জন করে, এবং ক্রোমোজোমকে একটা ফুলের তোড়ার মতো দেখায়। এই ফুলের তোড়ার বিন্যাসটাকে বলে কি? বুকে। তোমরা ফুলের বুকে দেখছো? তাহলে প্রাণী কোষের এই রকম বিন্যাসকে আমরা বলি পোলারাইজড বিন্যাস। আচ্ছা, এরপর আসো জাইগোটিন। জাইগোটিন পর্যায়ে কি হয়? এখানে হচ্ছে জাইগোটিন মানে জোড়া। হুম, তাহলে এখানে হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস মানে কি? মা এবং পিতা থেকে আসছে। তাহলে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের সাথে জোড়া তৈরি করে। এই যে জোড়া তৈরি করতেছে, এই জোড়া তৈরির প্রক্রিয়াটাকে বলতেছি আমরা সিনপসিস। আর জোড়া তৈরি হওয়া যে যুগল, সেই যুগলটাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো প্যাকাইটিন। প্যাকাইটিন না খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়। কি হয়? এখানে হচ্ছে হোমোলোগাস দুইটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিতে বিভক্ত হয়ে চারটা তৈরি করে। এই চারটা তৈরিকে বলতেছি আমরা টেট্রাড। হুম, তারপর দেখো, উম একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হচ্ছে পরস্পরের সিস্টার, আর অপোজিট ক্রোমোজোমের সাথে সেটা হচ্ছে নন সিস্টার। এখানে কি হয়? ধরো এখানে দুইটা ক্রোমোজোম আছে, হ্যাঁ, দুইটা ক্রোমোজোম আছে। তো একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের সাথে এরকম জোড় বাঁধে। এই জোড় বাঁধাকে আমরা বলতেছি এক্স একটা চিহ্ন মতো তৈরি হয়, যাকে আমরা বলতেছি কায়াজমা। আর এই যে প্রক্রিয়াটা, হ্যাঁ, কায়াজমা তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। ওকে। আচ্ছা, এরপর আসো ডিপ্লোটিন। ডিপ্লট পর্যায়ে কি হয়? একটা লুপের মতো তৈরি হয় এবং এখানে দুইটা কোণ তৈরি হয়। যদি আমার কায়াজমা থাকে দুইটা, হ্যাঁ, তাইলে হচ্ছে আমার কোণ হবে 90 ডিগ্রি। আর যদি কায়াজমা থাকে একটা, তাহলে আমার কোণ হবে 180 ডিগ্রি। আর ডায়াকিনেসিস প্রক্রিয়া কি হয়? ক্রোমোজোম গুলো এক অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, এবং এই শেষ পর্যায়ে এসে আমার নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়। সরি, নিউক্লিয়াস, নিউক্লিওলাস আর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, দুইটা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এরপর আসে মেটাফেজ 1। এখানেও সেম, এই যে এই উম, মাঝামাঝি এই জায়গায় অবস্থান করে, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ারে বিভক্তি হয় না। আমরা কিন্তু মাইটোসিসে দেখে আসছি যে মেটাফেজের সময় সেন্ট্রোমিয়ারে বিভক্তি ঘটে। এরপর দেখো অ্যানাফেজ 1-এও সেম কাহিনী ঘটে, ওই যে চলন হয়। চার রকমের দেখা যায়: ভি, এল, জে, আই। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর কি হয়? হ্যাঁ, যেহেতু অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছাচ্ছে, এর জন্য আমার 2n থেকে n হয়। তাহলে এটা একটা MCকিউ আসতে পারে যে মেয়োসিসে কখন আমার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, তাহলে কখন? অ্যানাফেজ 1-এ। আচ্ছা, টেলোফেজে দুইটা কোষ দুই প্রান্তে চলে যাচ্ছে। আর ইন্টারকাইনেসিস কি? মেয়োসিসে যদি দুইটা পর্যায়, পর্যায় 1 আর 2, তার মধ্যবর্তী একটা বিরতির সময়কাল আছে, এটাকে আমরা বলতেছি ইন্টারকাইনেসিস। মায়োসিস 2টা কিন্তু আমার মেটাফেজের মতোই, সো এটা তোমার খুব বেশি পড়ানোর দরকার নাই। এখানেও কিন্তু দেখো মেটাফেজ 2-এ হচ্ছে সেন্ট্রোমিয়ারে বিভক্তি হচ্ছে, এটা হচ্ছে আমার সেই মাইটোসিসের মতো। আচ্ছা, এরপর আসো মেয়োসিসের গুরুত্ব দেখো। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। জনন কোণ সৃষ্টি। তারপর দেখো মেন্ডেলের সূত্র। তাহলে মিওসিস কিন্তু আমার মেন্ডেলের সূত্র মেনে চলে। ক্রসিং ওভারে খুব কমন একটা কোশ্চেন, যে ক্রসিং ওভার কোন পর্যায়ে হয়? অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিন। তাহলে দেখো, উম থমাস হান মর্গান, উনি ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন এবং এর জন্য তিনি নোবেল প্রাইজ পান। আচ্ছা, ক্রসিং ওভারের কৌশল, এটা কি হয়? এটা প্রথমে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। এন্ডোনিউক্লিয়াস এনজাইম কিন্তু এক ধরনের রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, আহ পরে কি হয়? একটা অংশের সাথে আরেকটা অংশ পুনরায় জোড়া লাগে, যেটা হচ্ছে লাইগেজ এনজাইমের কারণে। শেষে হচ্ছে ক্রোমাটিডের বিনিময় হয়।
ক্রসিং ওভারের গুরুত্ব এখানে কি হয়, পরিবর্তন হয়, বৈচিত্র্য আসে, হ্যাঁ, প্রকরণ সৃষ্টি হয়। এছাড়াও দেখো, জেনেটিক ম্যাপ তৈরিতে এবং জিনের অবস্থান নির্ণয়ে ক্রোমোজোমের এই ক্রসিং ওভারের গুরুত্ব আছে। মাইটোসিস ও মেয়োসিসের পার্থক্য এটা তোমরা জাস্ট রিডিং দিতে পারো। ওকে। আচ্ছা, তাহলে এই তো আমাদের তাহলে এই কোষ বিভাজন চ্যাপ্টারটা কিন্তু শেষ। আচ্ছা। আচ্ছা, তাহলে যেহেতু ক্লাসটা খুবই সংক্ষিপ্ত ছিল, আসলে চ্যাপ্টারটা ছোট, খুব একটা বেশ ডিটেলস হয়তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তো এখন এন্ডিং ব্যাপারে লাইক আমাদের কোর্সে ক্লাসগুলো কি এরকম টেক্সট বুক বেসড হবে নাকি না, এরকম একটা কোশ্চেন স্টুডেন্টদের ছিল। এবং তাদের আর একটা জানার ইচ্ছা হচ্ছে যে লাইক পরীক্ষাগুলো কি স্ট্যান্ডার্ড হবে নাকি না, তারপর হচ্ছে ক্লাসগুলো হচ্ছে কিভাবে কি নেওয়া হবে। লাইক আমরা তো মূলত একটা নমুনা এখানে প্রদর্শন করলাম, যেটা হচ্ছে যে টেক্সট বুক বেসড ক্লাস হবে, মানে বইটারই প্রতিটা অংশ আসলে মেনলি আমরা দেখাবো। তো স্টুডেন্টের এই কোশ্চেনগুলোর কিছু অ্যান্সার যদি আপনি দিতেন তাহলে হচ্ছে জিনিসটা একটু সুবিধা হতো, আই থিঙ্ক। নাকি? আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানেই, সে মনে হয় নাই আমাদের সাথে এখন। ওকে, সবার সাথে আবার দেখা হবে আগামী ক্লাস।